গজলডোবা টাকিমারি এলাকায় ঘাঁটি গেড়েছে প্রায় ৩০টি হাতির একটি দল। আতঙ্কে এলাকার বাসিন্দারা। শুক্রবার সকালে ঘুম থেকে উঠেই এলাকায় হাতির দলটিকে দেখতে পান বাসিন্দারা। ফসল খেতে ঘাঁটি গেড়ে আছে হাতির দলটি। উল্লেখ্য, গত বুধবার গজলডোবা টাকিমারির খটখটিয়া ঘাটে হাতির আক্রমণে এক ব্যক্তির মৃত্যু হয়। খবর পেয়ে রেঞ্জ অফিসার সহ বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছলে বাসিন্দাদের চরম রোষের মুখে পড়তে হয়। সেই ঘটনার রেশ এখনো কাটেনি। আজ ফের এই এলাকায় ঢুকে পড়ে ৩০টি হাতির একটি দল। স্থানীয় বাসিন্দারা জানান, রাতের বেলায় হাতির দলটি এলাকায় ঢুকেছে। কাছে গিয়ে দেখা সম্ভব না হলেও সম্ভবত ওই দলে প্রায় ৩০টি হাতি রয়েছে। রাতের বেলায় হাতির দলটি বীরেন বস্তি, সিংয়ের বস্তি ও ধূপকুড়ি বস্তি এলাকায় দাপিয়ে বেরিয়েছে। হাতির হানায় নষ্ট হয়েছে জমিতে থাকা প্রচুর ভুট্টা, বাদাম, ঝিঙা, শসা ও কুমড়ো সহ বিভিন্ন ফসল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় এবং গজলডোবা ফাঁড়ির ওসি হিরুকান্তি সরকার। বন দপ্তরের সঙ্গে আলোচনা করে কিভাবে হাতির দলটিকে জঙ্গলে ফেরানো যায় সেই চেষ্টা চলছে। গ্রাম রক্ষা করতে নদী ভাঙন রোধের কাজের সূচনা করল প্রশাসন। রাজ্য সরকারের সেচ দপ্তরের উদ্যোগে মালদার মানিকচক ব্লকের গোপালপুর অঞ্চলের কামারতিপুর এলাকায় গঙ্গা নদীর পাড়ের ভাঙন রোধের কাজ শুভ সূচনা হয় এদিন। একাধিক গ্রাম বাঁচাতে বর্ষার আগে কাজে হাত দিয়েছে প্রশাসন। প্রায় ১৭০০ মিটার এলাকা জুড়ে নদীর পাড় বাঁধার কাজ করা হবে, যার জন্য বরাদ্দ হয়েছে প্রায় ১৪ কোটি টাকা। উল্লেখ্য, প্রতি বছর নদী ভাঙনে একের পর এক গ্রাম নিশ্চিহ্ন হচ্ছে মালদা জেলায়। গত বছর গঙ্গা নদীর তীব্র ভাঙনে কামারতিপুর, ঈশ্বরতলা, উত্তর হুকুমতলা সহ একাধিক গ্রামের নদী পাড়ে ব্যাপক ভাঙন হয়। কয়েকশো পরিবার বাড়িঘর ভিটেমাটি হারিয়ে ফেলে। বর্তমানে গ্রাম যেন নিশ্চিহ্ন হওয়ার পথে। আর এই বছর ভাঙন রুখতে নদী পাড় বাঁধার উদ্যোগ গ্রহণ করেছে রাজ্য সরকার। ঘটা করে কাজের সূচনা করলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা মানিকচক বিধানসভার বিধায়িকা সাবিত্রী মিত্র সহ প্রশাসনিক কর্তারা। বিধায়ক ছাড়াও এদিনের শুভ সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানিকচক ব্লক বিডিও অনুপ চক্রবর্তী, মানিকচক থানার আইসি সুবীর কর্মকার, স্থানীয় জেলা পরিষদ সদস্যা মালা রহমান, গোপালপুর অঞ্চল প্রধান অঞ্জুনারা খাতুন সহ এলাকার জনসাধারণ মানুষজন। পূজা অর্চনা ও নারকেল ফাটিয়ে কাজের শুভ সূচনা করেন বিধায়িকা সাবিত্রী মিত্র। পাশাপাশি তিনি ভাঙন রোধের কাজে যাতে কোনো রকম সমস্যা না হয় এবং মানুষ যাতে কাজ বুঝে নেয় সেই সমস্ত বার্তা তুলে ধরেন এদিনের কর্মসূচি থেকে। আজকে ম্যাডাম কোথায় কাজের সূচনা হলো এবং কত টাকা কিভাবে কাজ হলো? আজকে আমাদের কামালতিপুর থেকে আমরা ডাউন থেকে ডাউন থেকে কাজটা শুরু করলাম। যেহেতু মসজিদটা আমাদের সে সময় ভেঙেছিল বলে আপ থেকে কাজটা করতে হবে, দুদিক থেকে কাজ করতে হবে, না করলে এটা সঠিক হবে না এবং টোটাল কাজটাই কমপ্লিট করতে হবে, না হলে বারটা টাকা টিকবে না। তার জন্য যদি কোনো পরিমাণ টাকা কম হয়, ১৭০০ মিটার কাজ হবে, ১৪ কোটি টাকার টেন্ডার হয়েছে এখানে। তার মধ্যে কি হয়েছে আমি বলতে পারবো না। এখন লেবার আছে, তারপরে আমাদের নৌকাওয়ালারা যারা আছেন, আমি সবাইকে বলবো যে আপনারা নিজের মনে করে কাজটা করবেন এবং তাছাড়া আমাদের কাজটা যাতে কমপ্লিট হয় সুন্দরভাবে, গ্রামের সমস্ত মানুষকে সঙ্গে নিয়ে কাজটা করতে হবে। তারা দেখবে তাদের মতন কাজ ঠিকঠাক হচ্ছে কিনা। এবং আপনারা দেখেন আস্তে আস্তে যে কিছু বাড়ি পড়ে আছে, ওরা এখনো তিরপালের তলায় আছে। আমি একবার ঠান্ডাতে কম্বল দিয়েছিলাম, তো আজকে প্রথম দেখলাম যে ওরা এই ব্যবস্থা আছে। ওদেরও কিছু মাটির দরকার, বাড়িরও দরকার। এই একটা সিচুয়েশন, গ্রামবাসী সবসময় অসুবিধার মধ্যে আছে। ১৪ কোটি টাকার কাজ এখানে আছে। এখানকার মানিকচকে মোট ৬ কোটি টাকা ভর্তি দিতে হয়েছে, ১৭ কোটি টাকা মানিকচক ঘাট, আর এখানে ১৪ কোটি টাকার কাজ হয়েছে। এই তো কাজ ম্যাডাম কি আমরা শুরু করে দিলাম, কাজ চলবে। এবার আমরা আলোচনা করব অফিসারদের সাথে আরেকটু বসে, দুদিক থেকে কাজটা কিভাবে করানো যায়। সব দিকেরই প্রয়োজনীয়তা দেখতে হবে। বালি বস্তা দিয়ে হবে? বালির বস্তার সঙ্গে আপনার আগে ওটাকে উঁচু করে। কি অবস্থা আছে এখন নদী পাড়ে? সব মানুষ ছিল, নদীর জায়গাতে পালিয়ে গেল সব। এখানে কত পরিবার ছিল? এলাকাটি ছিল, সব বাড়ি টাড়ি পড়ে গেছে। ওই বাঁধে আছে, ওইদিকে লাইট আছে, পালিয়ে গেছে সব। সব বাড়ি ভেঙে গেছে? হ্যাঁ, ভেঙে গেছে। কাজ হয়নি এলাকায়? একটু কাজ হয়নি। আর বছর যেরকম ভালো নদী ছিল তখন থেকে বান ছিল, তো হয়ে যেত কাজটা। যাদের বাড়ি ঘর ভাঙলো, সবকিছু চলে গেল, তাদেরকে কিছু দিয়েছে সরকার? না না, একটা কিছু দেয়নি। একটা তিরপাল দিয়েছে,
ওই বাজার জ্বলেছে তো। আবার তো বর্ষা আসছে কি আশঙ্কা করছেন আপনারা? চূড়া দিয়েছে, আগ- কি হইতে পারতো আমি কি জানি। আবার কি ভাঙতে পারে? না, কাটবে তো, আবার কাটবে? বলে আমরা আল্লাহ আল্লাহ করছি, গেলাম আমাদের জায়গা নাই, টাকা পয়সা নাই, আমরা কোথায় যাব? এরকম করে আমরা করছি, থাকছি, গরিব মানুষ। কাজ হয়নি, কাজ হবে বলছে কিছু? কাজ হবে এলাকায় বলছে কিছু? হ্যাঁ, হবে তো। কি ধরনের কাজ চাইছেন আপনারা? আমরা ভালো রকম কাজ जिसमें কি চাই, যাতে না ভাঙে। হ্যাঁ, মানুষগুলা থাকে। কি নাম আপনার? আমার নাম গুলবাহার বিবি। পুনরায় আবার উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি নিযুক্ত হলেন কানাইয়ালাল আগরওয়াল। কর্মী সমর্থকদের মধ্যে আজ উচ্ছ্বাস দেখা যায়। কর্মী সমর্থকরা তাকে মিষ্টিমুখ করান। জেলা সভাপতি বলেন, দল আমাকে পুনরায় দায়িত্ব দেওয়ার জন্য ধন্যবাদ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও শুভেচ্ছা জ্ঞাপন করেন। তিনি আরো বলেন, 2026 বিধানসভা ইলেকশনে জেলার 9টির মধ্যে 9টি বিধানসভা কেন্দ্র জেতা। সভাপতি নির্বাচনে বলেন এবং এই মুহূর্তে কি বলবেন জেলাবাসীর উদ্দেশ্যে? দল আবার আমাকে জেলা সভাপতির দায়িত্ব দিয়েছে। দলের আমাদের নেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। 2019-এ আমাকে জেলা সভাপতির দায়িত্বটা দেওয়া হয়েছিল। তারপর থেকে নিষ্ঠার সঙ্গে আমি গোটা জেলায় সংগঠনটা করে আসছি। আগামী দিনে আমাদের কাছে চ্যালেঞ্জ আছে। আমাদের জেলাতে এমনিও আমরা 9টার মধ্যে 8টা বিধানসভা সিটে জিতে আছি। আমাদের কালিয়াগঞ্জটাই একমাত্র তৃণমূলের এমএলএ নেই। 2026 নির্বাচনে আমাদের টার্গেটই হবে 9টার মধ্যে 9টাই জেতা। স্যার, আপনাকে জেলা সভাপতি করা হয়েছে পুনরায় এবং চেয়ারপারসন পদে হামিদুর রহমানকে করা হয়েছে চোপড়ার বিধায়ক, এই বিষয়ে কি বলবেন? না, খুব ভালো। হামিদুর রহমানের সঙ্গে এমনি আমার পার্সোনাল রিলেশন খুবই ভালো। ওরও অনেক দিনের ওরও রাজনৈতিক অভিজ্ঞতা আছে। আর এবার তো দার্জিলিং পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সিতে চোপড়া বিধানসভা থেকে সবচেয়ে বেশি লিড দেওয়া হয়েছে। বলতে গেলে 1 লক্ষ ভোট মোটামুটি লিড দিয়েছে চোপড়া বিধানসভা। কিছু কম হবে হয়তো 2-4 হাজার। তো খুব ভালো লাগছে যে ওকেও দায়িত্ব দেওয়া হয়েছে। হয়তো দীর্ঘদিনের সংগঠক, ভালো সংগঠন করে। চোপড়ার সংগঠন তো সবসময় আমরা ঈর্ষা করি যে চোপড়ার সংগঠন দলের খুব ভালো। আগামী দিনে আমরা দুজন মিলে জেলা সংগঠনটাকে আরও শক্তিশালী করব। স্যার, 9টার মধ্যে 8টা সিট হচ্ছে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের দখলে রয়েছে জেলায়। সামনেই 26-এর নির্বাচন রয়েছে এবং পুনরায় আপনাকেই দায়িত্ব দেওয়া হচ্ছে। 26-এর লক্ষ্য কি রয়েছে স্যার? 26-এ আমাদের টার্গেট আছে 9টার মধ্যে 9টাই আমরা নিব। সংগঠনের ভিত্তিতেই বলছি যে আমাদের সংগঠনটা গোটা জেলায় খুব ভালো সংগঠন আছে। 9টার মধ্যে খালি কালিয়াগঞ্জটাই বিজেপি সুমেন রায় জিতে আছে। সে একসময় তৃণমূল কংগ্রেসে আসছিল, পরে আবার বিজেপিতে চলে গেছে। আমরাও একসময় কালিয়াগঞ্জে বাই ইলেকশনে আমরা জিতেছিলাম। এবার আমাদের টার্গেট হবে 9টার মধ্যে 9টাই জেতার। বলছি আরেকটি বিষয়, এখন জেলা সভাপতি হওয়ার পরে তৃতীয়বার আবার কি নতুন করে ব্লক সংগঠনকে সাজানো হবে? এটা তো দলের সঙ্গে আলোচনা করে করতে হবে, কারণ ব্লক সংগঠনটা তো জেলা সভাপতি করে না, উপর ঊর্ধ্বতন নেতৃবৃন্দই ওটা করে। সেটাও যেটা দল আলোচনা করে করবে সেটাই থাকবে। নকশালবাড়ির টুকরিয়া মোড়ে অভিযান চালিয়ে মাদক ও বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করল পুলিশ। ঘটনায় গ্রেফতার 3 জন। ধৃতরা হল বিশ্বনাথ বর্মন, নকশালবাড়ির টুকরিয়া মোড়ের বাসিন্দা, নন্দন বাসফোর, তোতারাম জোত এবং বিশাল গুরুং, শান্তিনগরের বাসিন্দা। জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে মাদক হাত বদলের খবর পেয়ে নকশালবাড়ির টুকরিয়া মোড়ে একটি বাড়িতে অভিযান চালায় নকশালবাড়ি থানার পুলিশ। পুলিশ দেখে পালানোর চেষ্টা করলে 3 যুবককে আটক করা হয়। তাদের তল্লাশি চালিয়ে উদ্ধার হয় 70 গ্রাম ব্রাউন সুগার এবং 2,65,000 টাকা। মাদক কারবারের অভিযোগে গ্রেফতার করা হয় 3 জনকে। আজ ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে। গোটা ঘটনার তদন্তে পুলিশ।
রায়গঞ্জ সুপার লিগের ফাইনালে জয়ী হলো কালিয়াগঞ্জ ফুটবল ক্লাব। আজ ছিল ফাইনাল খেলা। আমরা সকলেই জানি প্রায় 23 দিন ধরে রায়গঞ্জ টাউন ক্লাব মাঠে দ্বিতীয় বর্ষে চলছিল রায়গঞ্জ সুপার লিগের খেলা। আজ শেষ হলো রায়গঞ্জ সুপার লিগ। 10টি টিম নিয়ে এই লিগ কাম নকআউট পর্যায়ে খেলা হয়। আজ এ বিষয়ে রায়গঞ্জ টাউন ক্লাবের সম্পাদক অরিজিৎ ঘোষ বলেন, 4-1 গোলে জয় হলো কালিয়াগঞ্জ এফসি। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন অজয় মার্ডি। যৌথভাবে হাইয়েস্ট স্কোর করেছেন অজয় মার্ডি এবং অজয় জমাদার। আজকে কি খেলা চলছে? এটা দ্বিতীয় বর্ষ রায়গঞ্জ সুপার লিগ। এটা একটা ওপেন লিগ কাম নকআউট ফুটবল খেলা। রায়গঞ্জ টাউন ক্লাবে এই 23 দিন ধরে চলছে এই খেলা। আজকে তার ফাইনাল খেলা। কাদের উদ্যোগে? এটা হচ্ছে রায়গঞ্জ সুপার লিগ কমিটি উদ্যোগে খেলাটা হচ্ছে, পরিচালনা করছে রায়গঞ্জ টাউন ক্লাব। কতগুলো টিম অংশগ্রহণ? এখানে 10টা টিম নিয়ে আমাদের এই লিগ কাম নকআউট খেলাটা হচ্ছে। এটা কি আন্তঃক্লাব ধরে চলছে, মানে কিভাবে সিস্টেমে চলছে খেলাটা? এটা যেভাবে লিগ খেলা হয়, লিগ কাম নকআউট খেলা, আমরা এটা সাধারণত করে রাখি ডিস্ট্রিক্ট লিগের আগে। এটা প্লেয়ারদের একটা প্রস্তুতি ম্যাচ বলতে পারেন। এই একটা প্রস্তুতি ম্যাচের জন্য আমরা ওপেন টু অল, এখানে সব রকমের প্লেয়ার খেলতে পারবে, কোনো বাধা নাই, কোনো নিয়ম কানুন নেই। খেলার নিয়ম কানুন আছে, শোয়ের নিয়ম কানুন নেই। এইভাবে আমরা ওপেন টু অল সবার জন্য যে কোনো বয়সের ছেলেরা খেলতে পারে। কোন কোন দল খেলছে এখানে? রায়গঞ্জের 10টা ক্লাব, সেরকম তাছাড়াও কালিয়াগঞ্জের আজকে ফাইনাল খেলছে কালিয়াগঞ্জ এবং কসবা বয়েজ ক্লাব। আরো ইটাহারের ক্লাব আছে এবং রায়গঞ্জের আন্তঃ ক্লাবই বলতে পারেন। এটা কার কার খেলা চলছে আজকে? হচ্ছে গিয়ে কালিয়াগঞ্জ এফসি, কালিয়াগঞ্জের টিম, এবং কসবা বয়েজ ক্লাব আজকে ফাইনাল খেলা হচ্ছে। আপনার নাম আর কোন দলের হয়ে আজকে খেলছে? আমার নাম অনিমেষ চন্দ্র বর্মন। কালিয়াগঞ্জ একাদশ হয়ে আজকে খেলা হয়েছে। আজকে ফলাফল কি হলো? 4-1 আমরা 4 গোল দিয়েছি, আর কসবা একাদশ 1 গোল দিয়েছে। এই খেলার ব্যাপারে কি বলবেন? অরিজিৎকে অশেষ ধন্যবাদ দিচ্ছি এই খেলার জন্য। আর এই আয়োজন আমাদের রায়গঞ্জ কালিয়াগঞ্জের একটা গর্বের ব্যাপার। আর আগামীতে আমরা আরো এগিয়ে যাওয়ার চেষ্টা করব, যাতে এই খেলাটা আরো উন্নততর হতে পারে এবং আমরা আমাদের ছোট ছোট বাচ্চারা যাতে আরো শিখতে পারে ফুটবল বা আগ্রহী হয়ে উঠতে পারে, তার জন্য আমি চেষ্টা করব যাতে খেলাটা আরো উন্নততর হতে পারে। নাম? করেন সিং দর্জি। আজকে কোন দলের হয়ে খেললে? আমাদের কসবা বয়েজ ক্লাব। ফলাফল কি হলো আজকে? 4-1 হলো। কি বলবেন এই খেলার ব্যাপারে? খেলার ব্যাপারে কিছু তো বলার নেই, মানে আজ আমাদের টিম খুবই ভালো খেলেছিল ফার্স্ট হাফে। যখন ওয়াটার ব্রেক হলো তারপরে আমাদের টিম একটু আবার লুজ হয়ে গেল। তার জন্য সেকেন্ড হাফে যখন খেলা শুরু হলো, ভেবেছিলাম যে যখন স্কোরটা করলো আমাদের পেনাল্টিতে, তখন ভেবেছিলাম যে আমরা মানে কাম ব্যাক করবো। কিন্তু তারপরে যে গোলগুলো খেলাম আমরা, তো সেটাতে আমরা মানে আমাদের টিম মানে হাল ছেড়ে দিত মাঝে। তো সেরকম মানে ওরাও ভালো টিম, আমাদেরও ভালো টিম, তাই ওরা ভালো খেলেছে, ভালো জিতেছে, ভালো স্কোরে। আর আমাদের যা ফলাফল এই 4-1 আমরা হেরেছি। আগামীতে কি পদক্ষেপ হবে? আগামীতে চেষ্টা করব যে টিমটাকে আরো ভালো করার আর ভালো জায়গায় পৌঁছানোর চেষ্টা করব। বলা হয় রক্তদান জীবনদান। এক ফোঁটা রক্তই বাঁচাতে পারে অন্যের জীবন। রক্ত কোনো কারখানায় তৈরি হয় না। রক্ত এক দেহ থেকে আরেক দেহে পরিবাহিত হয়ে মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচিয়ে তোলে। সুতরাং রক্তদান শিবির এবং রক্তদাতার সংখ্যা আরো বাড়ানো উচিত। এই প্রয়োজনীয়তা বোধ করে চেষ্টা চালিয়ে যাচ্ছে রায়গঞ্জ ব্লাড সেন্টার। ছোট ছোট ঘরোয়া বৈঠক করা হচ্ছে। আজ এই বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন রায়গঞ্জ ব্লাড সেন্টারের আধিকারিক ডক্টর চন্দনা পাত্র। তিনি বলেন, আমরা কয়েকজন মিলে খুব চেষ্টা করছিলাম যাতে রায়গঞ্জ ব্লাড সেন্টার রক্তদানের পরিমাণ বাড়াতে পারে। এই অনুযায়ী বিভিন্ন মানুষকে নিয়ে ছোট ছোট বৈঠক করা হচ্ছে। আজ 10 জনকে নিয়ে বৈঠক করা হয়। আসলে ব্লাড সেন্টারের সার্বিক উন্নয়নটাই হলো আসল উদ্দেশ্য। আমরা অনেক সমস্যার সম্মুখীন হচ্ছি, শুনবো তার বক্তব্য। ম্যাডাম, আপনার নাম আর কি দায়িত্ব আছে? আমার নাম ডক্টর চন্দনা পাত্র। আমি রায়গঞ্জ ব্লাড সেন্টারের এমওআইসি। আজকে কিসের কর্মসূচি? আমরা কয়েকজন মিলে খুব চেষ্টা করছিলাম ব্লাড ব্যাংকে যাতে ব্লাড ডোনেশন ক্যাম্প বাড়ানো যায়, ডোনারের সংখ্যা বাড়ানো যায়। সবথেকে বড় কথা হচ্ছে এইটা করতে গেলে আমার মনে হয়েছে, বা আমাদের যারা আমরা এটা নিয়ে আলোচনা করছিলাম, আমাদের মনে হয়েছে অর্গানাইজারদের সাথে আমাদের সম্পর্কটা আগে আরও স্মুথ করা দরকার। যদি আমার আর অর্গানাইজারদের সাথে সম্পর্কের কোঅর্ডিনেশনটা খুব ভালো থাকে, তাহলে অটোমেটিক্যালি অনেক প্রবলেম সলভ হয়ে যাবে। যার জন্যই আমরা এই ছোট মিটিংটা ডেকেছি, এবং একসঙ্গে কিন্তু ডাকিনি সবাইকে, কারণ সবাইকে এটা অনেকের প্রশ্ন থাকতে পারে কয়েকজন কেন। এর কারণ হচ্ছে আমি ছোট ছোট গ্রুপ করেছি, 4 জন, 6 জন, 8 জন, যেদিন যেরকম যারা অ্যাভেলেবেল থাকবেন।
যে তাহলে প্রত্যেকের সমস্যাটা, ওনাদের কি সমস্যা হচ্ছে ব্লাড ব্যাংকে এসে ব্লাড পেতে, বা ওনাদের যদি কোনো সমস্যার সমাধান করা যায় আমরা সেদিক দিয়ে সাহায্য করব। এবার প্রত্যেকের সমস্যাটা আমরা শুনবো ভালোভাবে। একসঙ্গে সব অর্গানাইজার যদি থাকেন সেখানে একটা ক্যাওস হবে, ভালো করে আমরা সব শুনতে পারবো না, বা আমরা সেখানে কোনো আলোচনায় আসতে পারবো না বা সিদ্ধান্তে আসতে পারবো না। যার জন্য আমরা ছোট ছোট করে এইভাবে প্রতিদিনই চলছে আমাদের এটা। কাল থেকে শুরু হয়েছে, কালকে 8 জন সংগঠনের সাথে কথা বলা হয়েছিল, আজকেও মোটামুটি 10 জনকে ডাকা হয়েছে। তো এইভাবে ছোট ছোট করে আলোচনা করে আমরা আলটিমেটলি ব্লাড ব্যাংকের ডেভেলপমেন্টটাই আমাদের উদ্দেশ্য। এই মুহূর্তে আপনারা কি কি সমস্যার সম্মুখীন হচ্ছেন? আমাদের অনেকগুলো সমস্যা আছে। মেন যে সমস্যাগুলো সম্মুখীন হচ্ছি, 1 নম্বর হচ্ছে কোনো একজন পেশেন্ট পার্টি উনি হয়তো 4টে সংগঠনের কাছে রিকোয়েশন চেয়েছেন, যে মানে রিকোয়েশন দিয়ে বলেছেন যে আমাদের এই গ্রুপের ব্লাডটা লাগবে। তারা যে কুসামাও সেটা ব্লাড ব্যাংক থেকে ফ্রিতে পাচ্ছে না বা কোনো সমস্যা হয়েছে। এবার 4 জন সংগঠনই আমাদের আলাদা আলাদাভাবে আমাদের কাছে চাইছেন ব্লাডটা, এবার একই পেশেন্টের জন্য। এবার দেখুন, আপনারাও বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন, আমরা এবার একই পেশেন্টের জন্য 4 বার কথা বলা, 4 বার আমাকে বললে আমি আবার আমার আরও 4 জন কলিগকে বলছি। এবার সবাই মিলে একটা পেশেন্টকে নিয়ে ব্যস্ত থেকে তো লাভ নেই। তার থেকে আমরা যেটা ভেবেছি, একটা ছোট গ্রুপ খুলবো, তাতে প্রত্যেক এনজিও সে যদি বছরেও একটা করে, তাদেরও যে হেড বা তাদের সংগঠন থেকে কেউ একজনের নাম থাকবে, যে ওই সংগঠনে যদি 6 জন মেম্বার থাকে, তাদের মধ্যে যদি কোনো রিকোয়েশন কোনো পেশেন্ট পার্টির কাছ থেকে আসে, তাহলে ওরা ওই সংগঠনের ওই যে হেড লিডার তাকে জানাবে, সে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠাবে। তারপর আমাদের মধ্যে থেকেও আরও 3 জন বা 4 জন আমরা এই গ্রুপে থাকবো, যে আমাদের মধ্যে কেউ না কেউ তো ফোন খুলবেই। তারা তখন ওইটা দেখে উত্তর দিয়ে দেবে যে হ্যাঁ, এটা ফ্রিতে হলেও তো আর আপনারা আসবেন না, সমস্যা হয়েছে বলেই। হয় সে ডোনেট করতে হবে সেম গ্রুপ বা অন্য গ্রুপ, বা কিভাবে কি সলভ করা যায় সেটা আমরা ওই গ্রুপেই জানিয়ে দেবো। মানে বারবার বিভিন্ন জনকে ফোনও করতে হবে না, বা ব্লাড ব্যাংকে যারা কাজ করছে ওখানেও ফোন করার দরকার নেই। এই গ্রুপে দিলে আমরা যা সঠিকটা হবে সেই মুহূর্তে সেটা আমরা জানিয়ে দেবো। একটা অভিযোগ বারবারই ওঠে ব্লাড ব্যাংকের বিরুদ্ধে, সত্য মিথ্যা ব্যাপার করে, যে হয় এনজিও বা পেশেন্ট পার্টির সঙ্গে ব্লাড ব্যাংক কর্মীদের মাঝে মাঝেই একটা ভুল বোঝাবুঝি বা বচসা তৈরি হয়। আপনারা এটাকে কাটানোর জন্য কিভাবে দেখছেন? এটাকে কাটানো কিন্তু যেটা বললাম গ্রুপ, সেটাতে অনেকটা সলভ হবে। কারণ সেক্ষেত্রে তো এনজিওর কে আসতেই হচ্ছে না ডিপার্টমেন্টে, বা ওনারা যেটা বলেন ফোনে ধরিয়ে দিতে চান, দরকার নেই তো, গ্রুপে দেবে, আমরা গ্রুপ থেকে দেখে ওখানেই উত্তর দিয়ে দেবো কি করতে হবে কি করতে হবে না। এবার যেটা হয়, এর আগে একবার গ্রুপ খুলেছিলাম, অনেকেই বলবেন তাহলে গ্রুপটা ডিলিট কেন হয়ে গেল বা আমি কেন ডিলিট করে দিলাম। গ্রুপে যদি লেখা হয় যে আমার এবি পজিটিভ আজকে ফি দেওয়া যাবে না, ডোনেট করতে হবে, তাহলে সেটা ডোনেট করতে হবে, ওখানে কোনো আর্গুমেন্টের কিন্তু জায়গা থাকবে না, যেটা নিয়ে ইউজুয়ালি আর্গুমেন্টটা হয়। এবারে আমার আরেকজনের আরও একটা সমস্যা হয়, গ্রুপে হয়তো একটা পোস্ট হলো, আপনাদের মধ্যে থেকে কেউ করলেন, তারপরে হয়তো 2 ঘন্টা পর আমি সেই পোস্টটা দেখলাম, কারণ আমি সবসময় ফোন খুলে বসে থাকবো না, যেটা আগের বার সমস্যা হয়েছিল। এই জন্য এবারে আমাকে নিয়ে আরও 3 জন হয়তো গ্রুপে থাকবেন, সেটা এখনো ঠিক করিনি। এবার ইনাদের এক একজনের এরা ফোন খুলবে, সে তখনই না হলেও 10 মিনিট 15 মিনিট আধ ঘন্টা খুলে সে দেখে সে সঠিকভাবে ওরা জানিয়ে দিতে পারবে। তাহলে এই